किस्मत को है ये मंजूर क्या कीजिए गबनी जरे निरे निदा निदा मदा पाना किस्मत को है ये मंजूर क्या कीजिए किस्मत को है ये मंजूर क्या कीजिए दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ वो जो अधूरी सी बात बाकी है वो जो अधूरी सी याद बाकी है फिर ले आया दिल मजबूर क्या कीजिए रास ना आया रहन दूर क्या कीजिए दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ वो जो अधूरी सी बात बाकी है वो जो अधूरी सी याद बाकी है वो जो अधूरी सी याद बाकी है এ ভরসা হয় হোক সারা ভরসা হয় হোক সারা এ ভরসা হয় হোক সারা থেমে যা কি বাড়ি ধারা আবার নদীর কূল ভাসবে আবার নদীর কূল ভাসবে একদিন নব বরষায় দিন যাক সেই ভরসায় কথা দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যাক সেই ভরসায় কথা দাও আবার আসবে অরিত্রর আরো একটা দুর্দান্ত গান দিয়ে আমরা আড্ডার এই পর্যায়টা শুরু করলাম এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন আমাদের সঙ্গে শতাক্ষী রয়েছেন ঋতব্রত রয়েছেন এবং শ্রুতি রয়েছেন সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে থ্যাংক ইউ আমাকে জানাও না কিন্তু জানাই না সবাইকে জানাও সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা সবাই দর্শকদেরকে আমি ওটা বলতে যাচ্ছিলাম দিদি যে আমার মনে হয় অরিত্র এটা বলছিল না গানটা যে ওই ये जो अधूरी बात बाकी है অরিত্র বোধহয় মাইন্ডে ভাবছে ये जो अधूरी गिफ्ट बाकी है অরিত্রকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছি আমরা একদম তাই কিনা তো যারা গিফট দিচ্ছে আমাদের এই অনুষ্ঠানে তাদের কথা তো বলতেই হয় দিদি না হলে অনুষ্ঠানটা হবেই না বেনারসি নিকেতন পুজোর কেনাকাটা বেনারসি নিকেতনে লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্যে
একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার এবং ডক্টর এস.সি. দেবস রূপ বডি মাসাজ অয়েল। আর আমরা কি অরিত্রকে এখন গিফটটা দিয়ে দিতে পারি? আগেরবার তুমি আটকে ছিলে আমাকে। কথা দিক আবার আসবে, পরের আড্ডায়ও আবার আসবে, কথা দিক আবার আসবে, পরের আড্ডায়ও আবার আসবে, এই প্রমিস নিয়ে আমরা ওকে গিফটটা দিয়ে দিচ্ছি, তাই তো? কেন ওর বেলাতেই তুমি এত ব্যাগড়া কেন দিচ্ছ? ভালো গান করছো, ওকে ছাড়তে ইচ্ছে করছে, তাহলে ছেড়ো না, ও ছাড়তে চাইছে না কিন্তু। আমি গিফট গুলো নিয়ে নি, ও ভাবছে গিফট পাবো কি পাবো না। ও খুব 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 বেনারসি নিকেতনের পক্ষ থেকে এটা তোমার জন্য পাঞ্জাবি। দিদি ও আসলে পাঞ্জাবি শাড়ি নয় না, কারণ ও আগের ওর সামনে দিয়ে সবাই গিফট নিয়ে চলে গেছে, ও সেগুলো দেখে মোটামুটি রেখি, আমরা যেমন রেখি করি তেমনি ও রেখি করে নিয়েছে যে কি কি আছে। অ্যাশিওরের পক্ষ থেকে এই গিফটটা তোমার জন্য। অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার এবং রয়েছে ডক্টর এস.সি. দেবস রূপ বডি মাসাজ অয়েলের পক্ষ থেকে এটা। তারপরে শ্রুতির কাছে আসার আগে একটু বলে দিই যে অনিন্দ বোস ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে হাজির হয়েছেন। অনিন্দদা আমাকে যেটা বলেন যে তুই আমাকে অনিন্দ যখন বোস বলিস, কারণ অনিন্দদা মুখোমুখি হলেই আমি বলি যে যখন নীরবে দূরে গাওয়ার জন্য, তাই আমার কাছে নামটা অনিন্দ যখন বোস হয়ে গেছে। শ্রুতি বলো, পুজো কেমন কাটছে? মাইকটা নিয়ে নাও প্লিজ। পুজো তো দারুণ কাটছে। আমি অনেক বছর পরে এবছর কলকাতায় আছি। আচ্ছা, তো দারুণ লাগছে আমার পুজোর এই আমেজটা, এই ফিলটা, লোকজন, খাবার দাবার, তো আমি হ্যাভিং এ গ্রেট টাইম। তো এই আগের পুজো আর এখনকার মানে তোমার কাটানো, তার মধ্যে কোনো ডিফারেন্স হয়েছে না? বিরাট ডিফারেন্স। আমি প্রায় 7-8 বছর পর কলকাতায় থাকছি, পুজো কাটাচ্ছি, তো ভিড়, হোর্ডিং, পুজো, এভরিথিং সবকিছু মানে প্রায় 10 folds বেড়ে গেছে। মানে আগে যতটা ইজিলি ঘুরতে পারতাম রাস্তায়, এখন সেটা পারছি না, কিন্তু পুজোর আই থিঙ্ক আমেজটা, ওইটাই মজাটা রয়ে গেছে। এই 7-8 বছর যে তুমি বাইরে কাটালে পুজোর সময়, সেটা কেমন ছিল? ভালো, মানে এখানকার পুজোর সাথে এখানকার পুজো, দেখো বম্বেতে তো খুব একটা বড় করে যে দুর্গাপুজো হয় তা নয়, গণপতিটা ওরা আবার বেশ বড় করে করে, কিন্তু দু একটা ফ্যামিলি ওরিয়েন্টেড পুজো, মুখার্জি বাড়ির পুজো, তারপর অভিজিতের পুজো, এই পুজোগুলোতে গেছি আমি, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এখানেও সেটাই করা হয়, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা। কিন্তু এখানে যে একটা পুরো শহর একটা ফেস্টিভ্যালকে এভাবে সেলিব্রেট করে, সেটা একটু মিস করেছি। হ্যাঁ, সেটা ঠিকই, সেটা তো দুধের স্বাদ ঘোলে এত সহজে মেটে না। না, ঋতব্রত কেমন কাটছে? আমার ভালোই কাটছে। আমার খালি এই বছরটা একদম উল্টো, আমার প্রথম বাইরে পুজো কাটানো। মানে তুমি কালকে চলে যাচ্ছ? আজকেই চলে যাবো আর কি। আচ্ছা, আজকে এখান থেকে বেরিয়ে চলে যাবে? আমাকে বিদেশ যেতে হবে, সিডনি যেতে হবে কাজে, তো এইটা প্রথম পুজো বাইরে কাটানো, এবং সেটার পেছনে একটা কারণও আছে। আমি সচরাচর রাজি হই না, কেউ যদি বলে পুজোয় বাইরে যেতে হবে বা বাইরে কাজ আছে বা মামা বাড়ি যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, আমি একেবারেই সেটা পছন্দ করি না। চলে গেল কি? না না, হ্যাঁ, তো সেইটা একেবারেই পছন্দ করি না। কিন্তু এবছরটা যেটা হয়েছে সেটা হচ্ছে, গত বছর থেকে বুঝতে শুরু করেছি যে বন্ধু বান্ধবরা আর ছুটি পাবে না অফিস থেকে, কোনোভাবেই ওরা ছুটি ম্যানেজ, দশেরার ছুটি আগে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আর হচ্ছে না, ওরা আসতে পারবে না, এটা বুঝে গেছি। এবং ওরা না আসার ফলে যেটা হয়েছে যে, মানে যেটা চেনা পুজো ছিল, যে প্যান্ডেলে ঘুরবো, হয় হোল নাইট দেখবো, নয় সারা সকাল দেখবো, না কোথাও একটা প্যান্ডেলে মিট আপ করবো, এটা আর হয় না, এটা হবে না। এই যে দুঃখটা, এটাকে পালিয়ে যাওয়ার জন্য বা একদম পরিষ্কার এসকেপিজমের জন্য আমি দেখেছি যে কাজ এসেছে, আমি চলে যাই। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো যে ধরো এমনিতে যদি আমরা দেখি যে আমাদের চেনা জানা কেউ বলে যে বিদেশ যাচ্ছি, তো আমরা বলি ও আচ্ছা ভালো বিদেশ যাচ্ছে, কিন্তু পুজোর সময় গেলে আহারে বেচারা একদমই তাই, বিদেশে যাচ্ছে, মানে পুরো পার্সপেক্টিভটাই ডিফারেন্ট হয়ে যায়। এটা আমারও হচ্ছে, মানে আমি মানে সিডনিতে এবছরই মার্চ মাসে গেছিলাম একটা নাটকের কাজে, আবার এবছর পুজোতেই যাচ্ছি, কিন্তু পুজোতে একটা ওই যে যাচ্ছি এটা খাচ্ছি কিন্তু গিলছি কই মার্কে একটা সিচুয়েশন হয়ে রয়েছে। কিন্তু সেটাতে একটাই ওই একটাই নিজেকে সান্ত্বনা দিয়েছি যে যদি থাকতামও সেই। তোমার বান্ধবী, পটেনশিয়াল বান্ধবী, এদের কি হবে পুজো? সবাই কেউ ছুটি পাচ্ছে না, কোনো বান্ধবী পালাচ্ছে আর কি। আমি দুঃখে চলে যাচ্ছি। এটা মানে দেখো, এখন যেটা ব্যাপার হয়েছে যে ওরা পুজোর 4 দিন ছুটি পাবে না,
একটাই আশার ক্ষীণ একটা টিম টিম করে বাতি জ্বলছে, দিওয়ালির ছুটিটা হয়তো ওরা পেতে পারে। মানে ও ওরা প্রত্যেকে নোটিস করেছে এটা কিন্তু নোট করা হোক। এটাকে সবাই সবাই আমার মনে হয় যে তারা প্লুরালে বলেছে, কোনো সিঙ্গুলার না কিন্তু, এবং যেটা শতাংশ সবাই মানে আমার বন্ধু বান্ধবী সবাই আর কি, তাদের কথাও বলছি। বোঝা তো গেল। এনিওয়ে, তো সেই আমরা জন্য আমার একটু বুঝেছি। ডিফারেন্ট পুজোটা এবছর। শতাক্ষী আমাকে একটা কথা বললো, আমি দেখছিলাম যে এখনো বোঝা যাচ্ছে না, মানে ইন্দুতে কখনো মনে হচ্ছে তুমি ভ্যাম্প, কখনো মনে হচ্ছে না নাও হতে পারে, তো সেটা আমি যাচ্ছি না, ডেফিনেটলি সাসপেন্স। কিন্তু তুমি এমনিতে ব্যক্তি জীবনে কি ভ্যাম্প না ভ্যাম্প না, মানে ভ্যাম্পিশ? ভ্যাম্প হলে তো ভালোই হতো, খুব খুব ইন্টারেস্টিং আর কালারফুল লাইফ হতো, কিন্তু আমি অতটা ইন্টারেস্টিং আর কালারফুল ব্যক্তিগত জীবনে না, ভ্যাম্প না হলেও কিন্তু ইন্টারেস্টিং আর কালারফুল লাইফ হয়। ভ্যাম্প আর আই এম শিওর যে তুমি না হলে ভ্যাম্প না হলেও, ভ্যাম্প না হলেও, হ্যাঁ হ্যাঁ আমার লাইফটা অতটাও কালারফুল নয়, কিন্তু হ্যাঁ সিনেমার মতো যদি ইন্টারেস্টিং জীবন হতে পারতো আরো, কিন্তু লাইফটাই সিনেমার মতন আমার মনে হয়, তো ওরকমই। আর তো তোমার কাছে পুজো কি? হ্যাঁ ওইটাই আমার জন্য পুজো হচ্ছে ফার্স্টলি নস্টালজিয়া। আমার প্রথম দর্শকের কাছে মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতাই হচ্ছে পাড়ার পুজোর আচ্ছা প্যান্ডেলে। মানে পরে সেটা আরো সফিস্টিকেটেড হয়ে পরিণত হয়েছে, বেটার অডিটোরিয়াম, কি করেছিলে সেখানে? ক্যামেরা নেচেছি, নাটক করেছি, মানে আমি যে কিছু করতে পারি লোকজনদের সামনে সেটা হয়েছে প্রথম ওখানে, মঞ্চে হ্যাঁ। মানে performance, হ্যাঁ। এখনো আমার স্মৃতিতে ওটা ভীষণভাবে ক্লিয়ার যে ওই পাড়ার যে এটা তো অতটা প্রফেশনাল হয় না, সে পেরে হ্যাঁ 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 বেরিয়ে এসছে, ওটাকে ডিঙিয়ে কাটিয়ে ওইগুলো মানে তখন ওই অতগুলো লোকের সামনে পারফর্ম করা। আর শুধু ইটস নট আ রেস্ট্রিক্টেড অডিয়েন্স, কারণ পাড়ার পুজো বা এমনি পুজো তো যে কোনো যেখান থেকে লোকজন ঢুকে যেতে পারে এবং দেখতে পারে। এবং ধুনুচি নাচ, মানে এই দুটো আমার ভীষণ রকম। আমি প্রত্যেক বছর মানে ও যেটা বললো আর কি, সবাই বাইরে থাকে, কেউ আর কলকাতায় থাকে না, তো যাদের সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি তারা পুজোর সময় একমাত্র অন্তত 2 দিন হলে সময় বের করে চলে আসে। তো ওই দশমীর দিনটা মানে আমি আর ওইটা আমি একটা করি, মানে ওইটা আমার জন্য রিচুয়ালের মতন, যে ওদের সঙ্গে আমাকে ধুনুচি নাচটা নাচতে হবে। কি সামনে এরকম জানলে আমরা ধনুচি একটা লিখে দিতাম। একদমই নিঃসন্দেহে। ঠিক আছে, দশমীর দিন দেখা যাক, ওকে যদি আবার আনা যায়, ধনুচি জোগাড় করে রাখবো আমরা। ধনুচি পারফরম্যান্স অনিন্দদার কাছে আসি। অনিন্দদা, আমরা তো ওদেরও হ্যাঁ অনিন্দদার কাছে তুমি এসো, কারণ অনিন্দদা আর আমি বোধহয় প্রাগৈতিহাসিক যুগ থেকে পুজোর আড্ডা দিতে 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 আমাদের আড্ডার আর কিছু অবশিষ্ট নেই, অন আছে। আছে হ্যাঁ, এবং তুমি প্রত্যেকবার ওটা তুমি ঠুকে নাও। বলছি যে যেদিন থেকে পুজোর আড্ডা শুরু হয়েছে তার আগে থেকে আমাদের পুজোর আড্ডা চলছে। অনিন্দদা, আমার যেটা জিজ্ঞাসা যে আমরা বা ঋতু এখানে ইনক্লুড হতে পারে, যে ছোটবেলার পুজোতে প্রত্যেকের হাতে, তোমার হাতে হয়তো গিটার থাকতো, আমি জানি না বন্ধুক থাকতো কিনা, ওই বন্ধু না আমার হাতে গিটার থাকতো না, আমার ক্যাপ হাতে ফাটানো। বন্দুকই থাকতো। আমার হাতেও তাই। হ্যাঁ। একদম ওই সময়টা হ্যাঁ মানে এটা ভাবার কারণ নেই যে শুধু ছেলেদের হাতেই কাপ ফাটানোর বন্দুক থাকে। হ্যাঁ একটা তো জিনিস। মানে একটা একটা আলাদা ব্যাপার আছে না, Chase ক্যাপ করার একটা বন্দুকের ব্যাপারটা ingredient। একটু যদি হ্যাঁ, অনিন্দদা বন্দুক আমাদের থাকবে। share করে। থাকবে। আমার নতুন জামা হোক চাই না হোক তাই নিয়ে আমি খুব একটা চিন্তিত থাকতাম না। পুজোয় প্রথম চাহিদা, প্রথম দাবি বা বায়না যাই বলো না কেন, সেটা ছিল একটা ক্যাপ ফাটানোর বন্দুক চাই। একেবারে। এবার তারপরে এলো পিস্তলের মতো দেখতে, একদম অরিজিনাল পিস্তলের মতো দেখতে, হ্যাঁ সেটা এবার একটু দামি, তা সেটা বাবা মারা খাপ টাপ সচরাচর, থাকতো? হ্যাঁ না খাপও না, এমনিও ঝুলতো, আবার পরে আবার খাপটাপ সমেত এলো। যাই হোক সেটা দেখে খুব মানে একদম আসল বন্দুকের মতো দেখতে, তা সেটার প্রতি খুব লোভ ছিল। তা সেটা বাবা ট্যাঁকের কারণে খুব একটা অ্যালাউ করতেন না আর কি, থাক না এটা দিয়েই কাজ চালানো, এটা নিয়ে কাজ চালানো। ফাইনালি মনে হয় পেয়েছিলাম কি পাইনি সেটার মনে নেই, কিন্তু ক্যাপ ফাটানোর বন্দুক নিয়ে আমার প্রচুর নস্টালজিয়া আছে। ওই টিপ ক্যাপগুলো আমার একদম ভালো লাগতো না, রোলগুলো রোল থাকবে পরপর পর ফাটাফাট ফাটাফাট হবে, তবে না এটা ব্যাপার আর কি। এবং তখন একটা যুদ্ধ তো চলতোই, আমরা খুব আড্ডা দিতাম বালিগঞ্জ প্লেসের দুর্গাবাড়িতে, আমার শৈশবটা ওখানে অনেকটা কেটেছে। তো সেই দুর্গাবাড়িতে সবাই মিলে আড্ডা দিচ্ছেন, বাবা মায়েরা সব বড়রা আড্ডা দিচ্ছেন, আমরা বাচ্চারা সব ক্যাপ ফাটাচ্ছি, আর একজনকে মেরে দেওয়া মানে সে মরে গেল। হ্যাঁ সে নেই, ইহ জগতে আসে সেই জগতে নেই, কিন্তু সে কিরকম তারপরে হয়তো কি রেস্ট নিচ্ছি, দেখলাম সে মৃত, কিন্তু আমার পেছনে এসে আমাকে একদম
পুজোর ছাড়টা দেখো ঋষি, একটু 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 তোমার পুজোর ছাড়টা দেখাও। এটা দর্শককে দেখাতেই হ্যাঁ এটা দেখাতে পুজোর ছাড় দেখানোর জন্য পুজোর ছাড়টা একটু দেখাও, একটু জুম করতে বলছি। আমি পুজোর ছাড় দেখাই। জুম ইন করে দেখি না এটা কি বলে, দারুণ কাট। এটা কি বলে শ্রুতি? এটা পুজো স্পেশাল হেয়ারকাট। এটা আমি আমার গজনি স্ট্রিক না কি একটা বলে, স্ট্রিক না ওটা হেয়ার কালার। হ্যাঁ ও তাই বলে। ও তুমি গিয়ে কি করতে বলো, তুমি গিয়ে কি করতে কি বলো? বললে? এটা হাইলাইটস। তুমি গিয়ে কি বললে যে এখানটা একটু এরকম দাগ আমি দাগ মেরে দে। করছি অনেকদিন ধরেই করছি। ও আচ্ছা, মানে এটা আমার বেশ নিজেরই ভালো লাগলো এরকম করলে। এটা আমার খুব ইচ্ছে করা। হ্যাঁ, আমাকে আবার বললো যে কি তুমি গিয়ে তুমি কি তাহলে বলবে? নেক্সট বছর বলবো গজনি করে দাও বা দাগ মেরে দাও। হ্যাঁ দাগ মেরে দাও বললে নাকি এটা হয়ে যাচ্ছে। এটা দাগ এরকম আমি তো এইভাবেই বোঝাই, দেখো এই জায়গা আর এই জায়গা সুন্দর হয়েছে কিন্তু। তো দুটো কেন, ওয়াই দুটো? তিনটে নয় বলে দুটো আর তুমি করে করাবে। বলছে দাগ ভালো। দুটো কেন ভালো লেগেছে দুটো। এরকম করতে হবে, আমি কি আশ্চর্য। তো অনিন্দা, এই ক্যাপ বন্দুক ছেড়ে গিটারটা কবে উঠে এলো হাতে? গিটার আমার অনেক পর, আমি তো গিটার বাজাতে পারি না, ওই ঝ্যাং 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 করি আর কি। আচ্ছা, নিজে গান তৈরি করার সময় যতটুকু কাজে লাগে। আই এম নট আ মিউজিশিয়ান, মানে আই এম নট আ গিটারিস্ট। গিটার অনেক পরে ওই নিজে নিজেই শিখেছি, নিজে নিজেই বাজাই। বেসিক্যালি আমি রিদম গিটার বাজাই। আমার যখন শো করি এবং রিদম গিটারটায় অনেক সময় ধরো অনিন্দদায়ের এখানেটার ডিমিনিশড মাইনর সেভেন্থ এরকম যদি কিছু বলে, তখন আমি যেটা করি আমি আস্তে করে এদিকটা ছেড়ে দিই। যেমন তুমি বললে আমি কিছুই বুঝলাম না, পুরোটা মাথার উপর দিয়ে গেল আর কি। ওটা ছেড়ে দিয়ে বিরাট অ্যাটিটিউড দেখাচ্ছি, ওটা ছেড়ে দিয়েছি বুঝতে পারবে না দর্শক, কারণ বাকি মিউজিশিয়ানস ফ্রম ব্যান্ড মেম্বার্সরা ফাটিয়ে বাজাচ্ছে। তো হ্যালো করে টুরে আবার যেটা আমি পারি, যখন আবার ইমেজেরা এলো তখন আবার নিয়ে কায়দায়। বেশ, একটা গান হয়ে যায় তাহলে। শ্রুতিকে দেখে মনে হয় শ্রুতির পদবী হলো শ্রুতি খান্না। I thank my parents for the metabolism. কেউ খায় মাছ আর কেউ খায় মাংস, কেউ কেউ একেবারে নিরামিষ বংশ, কেউ খায় বেশি বেশি কেউ খায় অল্প, কেউ খায় হোমিও আলুর বিকল্প, কেউ গাঁজা শুকটান কেউ রোজ মদ্য, মামা সিম্মা সিরিয়াল আতেলরা পদ্য, কেউ খুববার খায় কেউ খায় চকবার, কেউ রাম প্যাদানি পথ নেই পালাবার, কেউ চুমু প্রকাশ্যে কেউ খায় গোপনে, কেউ খায় ভিড়নি থরহরি কাঁপনে, প্রিয় দল গোল খায় খেলোয়াড় খিস্তি, আর ফেসবুক এফবি খায় খাওয়ার ফিরিস্তি। গান নয় গান নয় গান নয় গান নয় গান নয় একটা মেনু কার্ড, এটা গান নয় গান নয় গান নয় গান নয় গান নয় একটা মেনু কার্ড। অ্যাঙ্কার ভোল্ট খায় নিউজের চ্যানেলে, মুমূর্ষু জল খায় আচমকা জ্ঞানেলে, নম করে বাতাসা খায় ঘোর নাস্তিক, বারবার হোঁচটেও গ্যাস খায় পাবলিক, কেউ খায় ঘুষ আর কেউ ঘর ধাক্কা, কেউ খায় মন্দির কেউ খায় মক্কা, কেউ প্রেম লেঙ্খে দেবদাস লাট্টু,
বাবু বিবি হাওয়া খায় রেড রোডে টাট্টু, কেউ খুব লেত খায় কোন কাজ সারতে, শশা খায় নায়িকারা ফিগারের স্বার্থে, কেউ খাবি খায় কেউ চব্য চস্য, কেউ খুব তেল খায় হাজারটা পোষ্য। গান নয় গান নয় গান নয় গান নয় গান নয় একটা মেনু কার্ড, এটা গান নয় গান নয় গান নয় গান নয় গান নয় একটা মেনু কার্ড। তুমি কি খাও? মোটামুটি কমপ্লিট আরো আছে খাদ্যের হিস্ট্রি, মোটামুটি কমপ্লিট খাদ্যের হিস্ট্রি। উড়ো খই কারা খায়, উড়ো খই কারা খায়, সেইটাই মিস্ট্রি। এটা গান নয় গান নয় গান নয়। Wow! তুমি কি খাও সেটা তো বলো। আর প্রেমে ল্যাং খেলে তুমি কি করো? আমার খাওয়াটা খুব গোপনীয় খাওয়া, সুতরাং আমি এখানে বলতে চাই না। আর প্রেমে ল্যাং খেলে? প্রেমে বহুবার ল্যাং খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। কোনোদিন ভাবিনি যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। হ্যাঁ, বরাবর সেই হিসেবেই চলছি এখন। আর আর না, প্রেম টেমে খুব একটা ইন্টারেস্ট নেই, বুঝিস তো। এখন মনে হয় নিজের সঙ্গে প্রেম করাটা সব থেকে ভালো, নিজেকে ভালোবাসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এত দাবি, এত দাওয়া, এত এক্সপেকটেশনস, ভাইস ভার্সা। মানে আমি অন্য কাউকে দোষ দিচ্ছি না, আমারও অনেক চাহিদা, তো এইসব চাহিদা নিজের কাছেই রাখি। ভালোই তো আছি। ঋতু চিন্তায় পড়ে গেল এটা শুনে। ঋতুর তো অনেক। হ্যাঁ, একটু চিন্তা করি না, শুনছি, মুগ্ধ হয়ে শুনছি। আচ্ছা, আজকে প্রচুর সারপ্রাইজ এলিমেন্টস উঠে আসছে, ঠিক আছে? তো যেমন আমরা যে ভাবছি না, মানে এক্সপেক্টই করছি না, তারা কেউ দারুণ গান গাইছে, কেউ দারুণ কবিতা। শ্রুতির কাছ থেকে আমরা কি সারপ্রাইজ এলিমেন্ট পাবো? পালাবো, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা অনেক কিছু আমরা সহ্য করে নিই, পালাই না। সাজেস্ট করি হ্যাঁ, আমরা সবাই মিলে একটা গান গাই। বেশ ভালো না? বেশ, আমরা সবাই মিলে মানে ভাবছিলাম, তাহলে একটা জাতীয় সঙ্গীত করছি। আমরা একটা ভাবছিলাম, হ্যাঁ একদম, আমরা একটা ভাবছিলাম, আমরা তিনজনে মিলে আমরা একটা গাই। তুমি একটু আমাদেরকে মানে মার্জনা করে দিও, আমরা তিনজনই একদম ভুলভাল গাইবো কিন্তু, ঠিক আছে? তুমি ঢুকে পড়ে আরো আমাদেরকে যেমন খুশি গান করো। আমরা একটা চন্দ্রবিন্দুর একটা গান, ভালোবেসে গান, যেহেতু গানের কথা হচ্ছে, চলো। ওহে ডান পিঠে ছোকরা, পেটে রোগা যত লোকরা, আলা বলা কবি নির্বোধ বুদ্ধিমান, ওহে সিরিয়াস মেয়ে আর চোখে নাচে, যদি ভালো লাগে আমাদের দলে ভিড়ে যান। গান ভালোবেসে গান, 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 গান ভালোবেসে গান। ওহে ক্লাস 3-র বিচ্ছু, পড়ছো না তুমি কিচ্ছু, ভূগোলের ফাঁকে উকি মারে শাহরুখ খান, যেতে চাও তুমি বম্বে, নাম্বার আরো কমবে, বাবা মাকে বলি একটাই এর সমাধান। গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। ভালোবাসা প্যাচ পয়ে যার, একখানা প্রেম হয়ে যার,
ভালোবাসা প্যাচ পয়ে যার, একখানা প্রেম হয় যার, জেনে রেখো সেই প্রেমিক ভাগ্যবান। আমাদেরও নাকি হবে, কে জানে বাবা কবে, যদি হয়ে যায় মুশকিল আসান। গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, আবার গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। দারুণ দারুণ দারুণ। আমাদের শ্রুতিকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, তার কারণ শ্রুতির প্যান্ডেল হপিং আছে। এত 7-8 বছর পর ও কলকাতায় ফিরছে, কলকাতায় পুজো দেখছে, তাই তো না? সেজন্য আমরা বেশি সময় নেব না, কিন্তু তোমার একটু ছোটবেলার পুজোর কথা যদি একটু শেয়ার করে যাও, বা পুজোর কোনো ইন্টারেস্টিং গল্প যেটা কেউ জানে না, স্কুপ। ভাবি বা ভালোবেসে কি করতে ইচ্ছে করে? ঘুমোতে, না ওই ভালোবাসা যাচ্ছে না, ও এই ভালোবাসার দিকে যাচ্ছে। কোন ভালোবাসা? ও এই ভালোবাসার দিকে। কোন ভালোবাসা? ভালোবাসা অনেক রকমের হয়, তুমি কোনটা বলতে ইন্টারেস্টেড সেটা বলো। এই তো খাওয়া দাওয়া, ঘুমানো, এই সবের ভালোবাসা নিয়েই আমি জাস্ট কাটিয়ে ফেলি। পুজোর সময় ভালোবাসা? পুজোর সময় আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে ভালো লাগে, ভালো কাপড় জামা পরে বাড়িতে বসে থাকতে ভালো লাগে, কারণ এই ভালো কাপড় জামাগুলো পরে ফেলে সেজে গুজে আমি টায়ার্ড হয়ে যাই, তারপরে আর বাইরে যাওয়াটা হয় না। তাই বাড়িতেই বন্ধু বান্ধব ডেকে আড্ডা মারা, ভালো খাবার দাবার খাওয়া, মানে আমার মোটিভটা এই 5 দিনের ইজ বেসিক্যালি টু ইট, যে কত রকমের খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এবছর যেহেতু কলকাতায় আছি, তো আমি যোধপুর পার্কে থাকি, দেখবো একটু আশেপাশে কিছু ছোট পুজো যদি দেখতে পারি, কারণ সেলিব্রেটেড বড় পুজোগুলো দেখার মতন মানে আমার ঠিক নেই এন্থুটা। বাট ইয়া, প্রাইমারিলি বন্ধু বান্ধবদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, ভালো খাবার খাওয়া, এটাই পুজো মানে। তো না, তোমার বেশি সময় আমরা নেব না, কারণ যেহেতু এতগুলো বছর পর তুমি কলকাতায় পুজো কাটাচ্ছ, তো অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, এবং খুব ভালো করে এনজয় করো। তুমিও। থ্যাংক ইউ। আমরা একটা ব্রেক নিচ্ছি, আর আমরা তার আগে শ্রুতির হাতে শ্রুতির গিফট। ও গিফট 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 গিফট। পুজো তো উপহার ছাড়া হয় না, না যেটুকু উপহারই হোক না কেন। বেনারসি নিকেতনের পক্ষ থেকে এটা পাঞ্জাবি, শাড়ি, শাড়ি ঋষি বলো, শাড়ি, ওকে শাড়ি, লাল বাবা রাইস। পাঞ্জাবি দেওয়ার মতন ধৃষ্টতা আমরা দেখাবো না, শাড়ি দিয়েছি। না, পাঞ্জাবিটা যদি তুমি স্পেশাল কারোর জন্য ভেবে থটফুলি তুমি দাও তাহলে। এটা বললো না তো। আচ্ছা, চাইছিলাম বলুক কি এটা পাঞ্জাবি কারো লাগবে কিনা। না না, আমি তো শাড়ি পরি। ইন্টেলিজেন্ট। বেশ, পাশাপাশি এই শাড়িটা যে ধুতে হবে তার জন্য সফেদ তোমাকে এটাও দিচ্ছে। বাহ, এটা তো দারুণ ব্যাপার একদম। তাহলে এটা পুকুরও দিয়ে দিতে পারতে, মানে পুকুরের পাশে, বাড়ির পাশে, ও বাড়ির পাশে তোমরা যদি আমাকে প্রপার্টি গিফট করতে চাও, আমি কিন্তু খনন করে নেব। ঘাট হলো একটা ছোট্ট পুকুর, একটা পুকুর যখন দিচ্ছ, পুকুর পাড়ে বাড়িটাও দাও। এগুলো পরের বার এলে আমরা ওগুলো ভালোবেসে দেওয়ার চেষ্টা করব। ছবি, ছবি, পুকুরের ছবি, বাড়ির ছবি, এগুলো দেবো। তো আমরা ছোট্ট ব্রেক নিচ্ছি, ছোট্ট ব্রেকের পর আমরা ফিরে আসছি, সঙ্গে থাকো। না, এই এখন ফাঁকা হয়ে গেল তো কাউচটা, তাই আসলে মনে হচ্ছে এরকম ছবি বিশ্বাসের মতো করে বা উত্তম কুমারের মতো করে বসে ওইটা বলি যে আহা শশীকান্ত কার বানায় দাদরা বাজাও দাদরা, কিন্তু সেইটা গাওয়ার সাহস দেখাচ্ছি না। যেহেতু পুজো, প্রেম, ভালোবাসা এইসব নিয়ে কথা হচ্ছে, তাই অঞ্জন দত্তর একটা খুব প্রিয় গান গাইছি, চলো। তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল, আজ 12ই মে, তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল, তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেওয়া রেনি পার্কের সংসার, তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে বিদেশি উপহার, এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার,
এই 12ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার। আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘোরে। তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে? তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটা চলা সোফিয়া লোরেন, তোমার গন্ধ ফরাসি আনায় আনায় অভিমান অপর্ণা সেন। বৃষ্টি এলে চলে যাও জয়সলমীর, শীতকালে কোডাই কানাল, দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান। তোমার জন্য ওবেরয় ভাইয়েদের দরজা সদাই খোলা, সাঁতার শেখার অ্যালিয়ন্স ফ্রাসে দিনগুলি ঘেরা। তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘোরে। তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে? এই 12ই মে চলে গিয়েছিলে জীবন থেকে আমার। এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার? এই 12ই মে চলে গিয়েছিলে জীবন থেকে আমার। আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘোরে। তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে? দারুণ। আমার শুধু একটাই প্রশ্ন, যে যখন অঞ্জন দত্ত এই গানটা গেয়েছিলেন তখনও বোধহয় এত ইন্টিগ্রেশনের কনসেপ্ট আসেনি, না? নাহলে এতগুলো ব্র্যান্ড। হ্যাঁ একদমই তাই, একদমই। এখন তো হ্যাঁ মানে এই চানাচুরটা খেতে খেতে অভিনয় হচ্ছে, অতএব ওখানে ওই চানাচুরের ব্র্যান্ডটা কাজে না তখন হয়নি, এবং যে কারণে এত সুন্দর করে বলে দেওয়া যায়। হ্যাঁ বাপি না মুখরোচক, তাতে মিটার না মিললেও কিছু যায় আসে না। অন্ত মিল না, মাইকটা নিয়ে বলছি বাপি না হলেও মুখরোচক বলুন, কারণ আমরা স্পন্সর করেছি। মিটার না মিললেও চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমরা এরকম আজকে কিছু সারপ্রাইজ এলিমেন্ট থাকছে, তো শতাক্ষীর সারপ্রাইজ এলিমেন্ট কি দেখি? এরকম বাকরুদ্ধ করে দিলে, মাইকটা তুলে একটা পজ কি বলি। সারপ্রাইজ দেওয়ার মতো কিছু হিরণময় নীরবতা। সারপ্রাইজ দেওয়ার মতো কিছুই নেই। তুমি কি করবে? তুমি আরেকটা গান বলো, আমরা একসাথে সেটা গান দেব। কোরাসে গান গাইতে ভালোবাসে। কোরাসে গান গাইতে সারপ্রাইজ। কোরাসে আমি গান গাইতে ভালো। কোরাসে যারা গায় তারা গান একা গায় না, এটা আমি একদম একা গান গাইতে পারি না। আরে একা তো আমরা অনেক সময় বাথরুমে একা গায়। ওটা তো বাথরুমের জন্য, আমরা তো এখন হ্যাঁ এখন 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 বাথরুমের প্রাইভেসিটা নেই, এও গাইবে না বলছে মূলত। ঠিক আছে, ততক্ষণ আমরা একটা ঠিক করি গান। তো আর মানে একটা হন্টেড হাউসে থাকা না যে একা গাইতে পারি না, একা থাকতে পারি না। না একা গাইতে হয়তো অসুবিধা, আমরা একটা ঠিক করে নি ততক্ষণ যে কি গাই। অসুবিধা ততক্ষণ তাহলে অনিন্দদা গাছ সময় আমরা একটা ঠিক করি, তো সেই গানটা মানে আচ্ছা ঠিক আছে না করার মতন হবে, একসাথেই গাইতে হবে। অনিন্দদা কি করব গাই? একটা গান বলো যেটা আমরা সবাই গাই। খাওয়া দাওয়া নিয়ে একটা গান। আর তোমার কি আজকে খাওয়ায় পেয়েছে? এটাই ভালো লাগছে। এত প্রেম ভেঙে যাওয়া, হ্যাঁ এইসব করলাম নেই। ঠিক আছে, খাওয়া দাওয়া
মালা পরানো মানে ওই যে মালা চাপলো ছেড়ে দে। মাইক নিয়ে অনিন্দা তোমার এই বলছে ওই মালা টালা নিয়ে আর ভালো লাগছে না ঠিক আছে খাওয়া দাওয়া অনিন্দা এত গান করছে যেগুলো খাওয়া দাওয়া নিয়ে, আমার মনে হয় ফুড ব্লগার যারা রয়েছে অনিন্দার সঙ্গে যোগাযোগ করবে এরপরে। না কেউ আসবেন না প্লিজ, একদম না। বিভিন্ন খাবার নিয়ে তুমি গান বাঁধবে না, এটা পরিচিত গান গাইছে, এটা আমাদের সবার প্রিয় গান গাইছে। 1 2 3 আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। হাত নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, হাত নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। ঋষি তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ খেতে ভালোবাসি। তুই অফিসে তুমি তো আমার খাওয়ানি, প্রচুর খেতে পারি না। আমার তো খাওয়ানি কিছু। খাওয়াবো, এই হয়ে যাক শোটা, তারপর খাওয়াবো, যাবো খেতে। শতাক্ষী কি ভালোবাসে খেতে? বাড়ির রান্না, কিন্তু স্পেসিফিক কিছু ডেলিকেসি মানে সেগুলো আমরা খুব একটা পাই না, কিন্তু ওটা আমার মা খুব ভালো বানায়। যেমন আমার চিতল মাছের মুইঠা খেতে খুব মানে এইসব রান্না আর কি, ইলিশ, চিতল মাছের। এই আলোচনাগুলো কি না করলেই নয়? তুমি তো তখন থেকে খাবারের গান, প্রথম গানটাই তুমি মেনু কার্ড বললে, এবার পুরো মেনু কার্ড করলে মেনু কার্ড দিই, আমি তো মেনু কার্ড বলছি। ঠিক আচ্ছা বল। মানে হ্যাঁ গানের খাবার না খাবারের গান গুলিয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ খাবার তো খাবারই, আর কি করা যাবে। আর তুমি রান্না করতে পারো? অনেক কিছু না, কিছু কিছু জিনিস মোটামুটি। ঋতু দেখো আমি বিশ্বাস করি বন্যেরা বনে সুন্দর, আর আমি খাবার টেবিলে, আমিও ঢুকলে মুশকিল, আমিও সেম পিঞ্চ। আমি রান্নাঘরে ঢুকলে খুব মানে বিপুল গন্ডগোল। আমি রান্নাঘরে ঢুকে দেখ, আমি একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে খাবার বাড়তে পারি, এইটা আমি শিখেছি। আমি আবার পরিবেশন করতে খুব ভালো। হ্যাঁ আমিও খাবার বাড়া পরিবেশন আমার দারুণ লাগে, এবং মানে সেটা সুন্দর করে। আরে বাবা ছোটবেলায় হ্যাঁ আমি ভীষণ পরিবেশন করতে অদ্ভুত তৃপ্তি হয় মানুষকে। আমার এক্স্যাক্টলি আমারও খাবারটা আমার শুধু খুব ভালো লাগে, এটা অদ্ভুত আত্মা তৃপ্তি হয়। এটা আমার শুধু খেয়েছি আত্মারে তৃপ্তি হয়, ভীষণ তৃপ্তি হয়। ঠিক আছে, এরকম একটা দিন আসুক মোপিয়া যে তুই খেতে বসেছিস, আমি তোকে প্লিজ। হ্যাঁ আই এম লুকিং ফরওয়ার্ড। দেখেছো 13টা লুচি খেয়ে নিচ্ছে, 25টা রসগোল্লা খেয়ে নিচ্ছে। আগেকার দিনে এরকম হতো না? ছোটবেলায় এগুলো বেশি হতো। রসগোল্লা পাহাড় জমে যাচ্ছে। হ্যাঁ এখন তো আর সেগুলো হয় না। এখন ছোটবেলা দেখেছি এই ধরনের চ্যালেঞ্জ নেওয়া, যে কটা রসগোল্লা খেতে পারবো এই সেই। কিন্তু আমার পরিবেশন করি যে, আর ছোটবেলায় আমাদের কি হতো, এই তো ভাঁড় থাকতো, সেই ভাঁড় ছোটদের উপর দায়িত্ব থাকতো নুন লেবু কলা পাতা আর ওই কাগজটা পেতে দেওয়া, রোলটা পেতে দিলাম, এইসব আমাদের দায়িত্ব থাকতো আর কি। ওটা ওইটা ছিল অ্যাকচুয়াল পরিবেশনের অ্যাপ্রেন্টিস, আমিও করেছি আর কি। সবাই মোটামুটি করেছি, একদম তাই। খাবার দিদি আসলে এরা সবাই বিকল্প একটা পেশা ভেবেই রেখেছে, যদি কিছু না। আমার শুধু কিছু গাড়ি চালানোটা আছে, আমার গাড়ি চালাতে পারো। তুমি তো বলছিলে যে তুমি গাড়ি চালিয়ে নাকি উপকার করছো কতজনকে। না উপকার নয়, তারা সেই উপকার চাইছে না, কিন্তু আমি জবরদস্তি করছি। মানে মৌপিয়া বলছে আই হ্যাভ আ কার, আর যাকে বলছে সে বলছে কি দরকার। গুড ওয়ান।
চীনে এরকম নাকি শুনেছি যে ওই ওখানে ওই নাগরিক যদি পরিষেবা দেওয়া যায় যেচে তারা একটা নাম্বারিং হয়, সিসিটিভিতে দেখানো হয়, দেখে তারা, এবং তার উপরে একটা নাম্বার থাকে। ভালো কাজ যদি করে তার জন্য একটা ভালো কিছু ব্যাপার থাকে। তুমি এরকম কিছু ভেবেছো আর কি ওসব দেখে চীনে চলে যায় অনুপ্রাণিত এখানে কিছু শুরু করেছে আর কি, চীন থেকে অনুপ্রাণিত। না, আমার গাড়িতে লিফট নেওয়ার একটাই, সেটা হচ্ছে আমি প্রত্যেক 200 মিটার দূরে দূরে গিয়ে বলি যে আমি গাড়িটা কেমন চালাই। এই সৌভাগ্যটা আমার হয়নি। এটা কি একা চালাস যখন তখনও? হ্যাঁ হ্যাঁ, না একা যখন চালাই তখন বলি না, মানে কাউকে তুলি যে কারণে। এমনকি আমি ধরো রিক্সা স্ট্যান্ডে অচেনা লোককে তুলে নিস গাড়িতে? হ্যাঁ তুলেছি, রিক্সা স্ট্যান্ড থেকে বয়স্ক মানুষ বলেছি যে রিক্সা নেই, আমার গাড়িতে উঠবেন। মানে আমার গাড়িতে লিফট দেওয়াটা অনেক লোকের কাছে খুব, আমাদের যারা পলিটিক্যাল গেস্ট আসে তাদের অনেকেই আসতে চায় না, কারণ আমি তাদের ছেড়ে দেবো বলি। গুড ওয়ান। দারুণ আতঙ্ক হয়ে উঠেছি। অত্যাচার হচ্ছে, এটা দারুণ। মানে ভাবো শোতে 1 ঘন্টা অত্যাচার করছে, দাবড়ে অত্যাচার করে বলতেই দিচ্ছে না, আবার বলছে আমার গাড়িতে যাবেন, মানে সেখানেও আরেকটা। তারপর বললো সার্টিফিকেটের দিন আমি কেমন গাড়ি চালাই। প্রত্যেক 200 মিটার দূরে আমি স্বেচ্ছায় ড্রপ করে দিতে চাইছে এরকম মানে মানুষ, মানে আপনারা যারা দর্শকরা দেখছেন পুজোয় তো মানে এ প্যান্ডেল ও প্যান্ডেল করতে হবে, তো এরকম স্বেচ্ছায় হ্যাঁ পৌঁছে দেবে এটা ভাবা যাচ্ছে না। সত্যি কিন্তু এটা সত্যি, এটা খুব সমাজের কাজে এভাবে লাগবে তুইও কোনোদিন ভাবিস না। তুমিও নিশ্চয়ই ভাবনি না, যদি আমি তোর বাড়ির খুব কাছাকাছি থাকি। তুমি শুধু বলো কোথায় তোমায় ড্রপ করতে হবে, সেটা আগে ভেবে উঠি। তুমি শুধু বলো। তাহলে এবার থেকে তোদের এখানে আসার হলে তো আমি তোকে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে চলে আসবো। তাহলে কখন বেরোচ্ছিস? হ্যাঁ অবশ্য তুই অফিস এসে আবার গিয়ে আমাকে নিয়ে চলে আসতে। মানে আমি ধরো আগে কি বলতো, আগে আমাকে লোক বলতো যে ফোন করলে যে লাইভে নেই তো, খুব স্বাভাবিক। এখন বলে ড্রাইভে নেই তো, কারণ সারাদিনই আমি গাড়ি চালাই। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি তোকে একদিন আমাদের দোলের আড্ডাটার পরে একদিন একটা মেসেজ করলাম না হোয়াটসঅ্যাপ করে, একটা কবিতা ভুল বলেছিলাম বলে এটা রাখিস না। হ্যাঁ তখন আমি লিখেছিলাম না যে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি ড্রাইভ করছি। আচ্ছা, এবার শতাক্ষী আর ঋতর ডুয়েটটা। হ্যাঁ আচ্ছা, তুমি শতাক্ষী বলো না শতাক্ষী বলো? শতাক্ষী। শতাক্ষী, শতাক্ষী বলাটাই ভালো। শতাক্ষী এরকম না করে এরকম দাঁড়াবে যদি ওইটা রেখে বলে পুরো কোনটা নামটা। বলে? শতাক্ষী ইনস্ট্রুমেন্টের মতো। দরকার কি, বাঙালির মতোই বলে শতাক্ষী। শতাক্ষী কি সুন্দর শুনতে লাগে না? এনাক্ষী, শতাক্ষী, মীনাক্ষী, ভালো নামটা খুবই সুন্দর। এবার কি গান গাওয়া যায় একটু বলো। তুমি বলো, কি বলো তো, তুমি একটা গান বলো। ওই তো তুমিই বলো, এই পথ যদি না শেষ হয়। তোর ড্রাইভিং এর গান হবে। তারপর আবার বলবে এই গানটাও শুনতে হবে। কেমন গাড়ি চালাই বলো তো তুমি? আমি রাড্ডায় যে কে গাড়ি ভালো চালাতে পারে আর খাবারের পরিবেশন, এটা অন্যরকম হয়ে গেল কিন্তু একদম। মানে পুজোর আমেজ একদম। সঞ্চালিকা মৌপিয়া, গাড়ি চালক মৌপিয়া, সবাই বিকল্প কিছু ভেবে রেখেছে। বুঝতে পারছি না কি গাইবো, কি সবাই কিন্তু যেটা গাওয়া যায় বলো না। একটা জমজমাটি গান। হ্যাঁ সেরকম। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জ্যোতিষা ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে চাই শুধু হারিয়ে, জ্যোতিষা ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার
খুশিতে যাই শুধু হারিয়ে, ছিনে নিতে যদি চাই একটু দাঁড়াও না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। ও কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু দাঁড়াও না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। দারুণ দারুণ দারুণ। ঋতুর কাছে আমার প্রশ্ন, যে ঋতু এখন একটা খুব জেনজি নিয়ে খুব আলোচনা হচ্ছে, তো এই যে জেনজি তারা এই পুজোর সঙ্গে নিজেদের এতটা রিলেট করতে পারে? কারণ আমরা ধরো সারা বছর পুজোর দিকে তাকিয়ে থাকতাম, পুজোতেই গিফট, পুজোতেই বেড়ানো, পুজোতেই নতুন জামা কাপড়, মানে সারা বছর। কিন্তু এখন তো সবাই মানে জেনজি বিশেষ করে তারা যা চাইছে হাতে পেয়ে যাচ্ছে। দেখো আমার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে প্রতি বছর আমি কলকাতা টিভির এই আড্ডায় আসি, প্রতি বছর আমাদের সবার সাথে দেখা হয়, আর প্রতি বছরই সবাই আমাকে একটা করে বছর নিচে ফেলতে থাকে। সেটা একটা সুবিধা আছে আমার, সবাই ভাবে যে আমি এই জেনজি এই এটা। তো আমি যেটা বুঝতে পারি না যে মানে বছর বছর তোমার বয়স কমাতে থাকে, সেটা খুব খুশি হই আমি, মানে আমাকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি খুব খুশি হই। হ্যাঁ এখনো অবধি দেখো স্কুল অবধি চালিয়ে দিচ্ছে লোকে, যে 12 ফার্স্ট ইয়ার এই অবধি চালিয়ে দিচ্ছে। সেদিন দূরে নেই, সেদিন দূরে নেই, সেদিন দূরে নেই আর সেদিন দূরে নেই। তবে এটা কিন্তু ভালো লাগছে বেশ। বেবিস ডে আউট পার্ট 2, রিতোস ডে আউট। তো এমনিতে এটা একটা সুবিধা আছে, তো যে প্রতি বছরই একটু একটু করে বয়সটা এখনো অবধি লোকজন বেশ বলছে যে স্কুল না ফার্স্ট ইয়ার, কলেজ টলেজ সব শেষ হয়ে গেছে আমার। তো এইটা একটা মজার হচ্ছে যে ধরো আমি যেখানে বড় হয়েছি বেহালা শস্যুনায়, সেইখানে কিন্তু এখনো পাড়ার পুজো ব্যাপারটা ভীষণ রকম আছে। তো আমাদের যেটা হয়েছে যে পাড়াতে থাকার সুবাদে আমাদের পাড়ার যারা ভাই বোনেরা ছোট ছোট, ওরা আমাদের ওই পাড়ার এনথুজিয়াজমটা দেখে বড় হয়েছে। তাই এখনো আমার পাড়ায় আমি দেখেছি অন্তত যে হয় না যে বাবা মায়েরা সবাই মণ্ডপে চলে আসলে দুই ভাইকে একটু আলাদা হতে হয়, ওই দুই ভাইয়ের আলাদা হওয়ার সময়টাতেও আমরা অ্যাজ ইফ নিজেদেরকে একটা দেখতে পাচ্ছি যে ঠিক আমাদের পরবর্তী আমাদের ভাইয়েরা এইবার ওই একটু আলাদা হচ্ছে, ভাইয়েরা একটু ওই ক্যাপ বন্দুক নিচ্ছে, একটু শাড়ি পরা একজন আসছে বান্ধবী তার সাথে। এই কালচারটা এখনো ধরো আমাদের পাড়ায় অন্তত আছে, সেটা একটা খুব ভালো লাগে। অসাধারণ লেগেছি, শাড়ি পরা কেউ আসছে তার দিকে দেখছে। হ্যাঁ এইটা দারুণ লাগে, এই যে লেগাসি একটা ছেড়ে যাচ্ছে ঋতু। তো এইবারে পরের প্রজন্মের মধ্যে না শুধু আমরা ছেড়ে যাচ্ছি না, এরপরে দিয়ে যাচ্ছে ও যা বলছে তাতে তো প্যারাম্বুলেটরে কেউ একজন আসছে, এটা বলতে হবে। ওকে কারা ছেড়ে দিয়ে গেছিল সেটা জিজ্ঞেস কর। হ্যাঁ তো এবার মানে আমাদের যারা দাদা তারাও দেখছে নিশ্চয়ই আমাদের এই মানে উত্তর উন্নতিটা। কিন্তু এইটা একটা আমার খুব, আমি লাকি যে পাড়ার পুজোর এই আমেজটা এখনো পাই। তবে আমার যেটা মনে হয় জেনজি বা এই সময়কার যেটা একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে মানে পুজোর সময় অনেকে না থাকাটা, যেটা ধরো একটু আগেও বলছিলাম যে বন্ধু বান্ধবরা পড়াশুনো করতে বাইরে চলে যাচ্ছে, কেউ চাকরি বাকরি করতে বাইরে চলে যাচ্ছে, ওই যে রাত জেগে প্যান্ডেল দেখা, ভোরবেলা প্যান্ডেল দেখবো। মানে আমাদের যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম আমাদের কম্পিটিশনে তো কে কত কম ঘুমিয়েছে, যে তুই কত ঘন্টা ঘুমিয়েছিস, কেউ বললো 4 ঘন্টা, বললো হ্যাঁ আমি 2.5 ঘন্টা ঘুমিয়েছি, আমি হোল নাইট ঠাকুর দেখেছি বাবা মায়ের সাথে, আবার ভোরবেলা তোরা এসেছি চলে চলে বেরিয়ে যাচ্ছি। এই ব্যাপারটা
হয়তো একটু কমেছে, কারণ সেটা এবার হতে পারে এটা আমি আমার দুঃখটা কথা বলছে, কারণ আমি খুব মিস করি এখনো ওই মানে বন্ধু বান্ধব হই হুল্লোড় করে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাচ্ছি, এই ব্যাপারটা আমাদের জন্য বন্ধ হয়ে গেল, বিকজ বন্ধু বান্ধবরা ছড়িয়ে ছিটিয়ে গেছে সারা দেশে বা সারা পৃথিবীতে। আর শতাকি পুজোর ছবি নিয়ে তো আমরা দেখছি এখনো বেশ মারমার কাঠের এবং বাংলা ছবির আমরা পজিটিভ একটা দিক থেকে দেখি বা সেটা নিয়ে সমালোচনার জায়গা থাকছে। আফটারঅল মানে পুজোর ছবি সেটা নিয়ে বাজারে আবারও একটা বিরাট শোরগোল হচ্ছে, বিরাট তোলপাড় হচ্ছে, এটা ডেফিনেটলি এটা খুব পজিটিভ জিনিস। তো তার সঙ্গে আমরা যদি এই ওটিটিতে মানে ওটিটি প্ল্যাটফর্ম এখন এত বেশি তার ছড়িয়ে পড়েছে, সবার হাতে হাতে রয়েছে এবং সেখানে আমরা অনেককে উঠে আসতে দেখছি, মানে ওটিটি প্ল্যাটফর্মের এই যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে নজর কাটছে এবং আমরা রীতিমতো চমকে উঠছি, সেটা বাংলার হোক সেটা হিন্দির হোক। আমরা একাধিক এরকম অভিনেতাকে দেখছি, দেখে আমাদের রীতিমতো চমকে উঠতে হচ্ছে যে আরে এরকম ভালো অভিনয় করে, মানে তারপর গিয়ে হয়তো আমরা দেখছি যাচ্ছে এই ছেলেটিকে বা এই মেয়েটিকে। তো এটা কি আরো বেশি করে সুযোগগুলো আরো সামনে এনে দিচ্ছে? তুমি এটাকে কিভাবে দেখো? হ্যাঁ, অবশ্যই এনে দিচ্ছে, কারণ আমরা তো শুধুমাত্র হ্যাঁ ডেফিনেটলি বাংলা ছবি এবং বাংলা ওটিটিতে কি কাজ হচ্ছে আমি দর্শক হিসেবে সেইটাকে আমি অনেকটাই প্রাধান্য দিই, কিন্তু এটাও ঠিক যে বিভিন্ন ভাষার ছবি, যেমন আমি আগে মালয়ালম ছবি দেখার আমার অত অ্যাক্সেস ছিল না, আমি মালয়ালম ছবি ইচ্ছে করেই বললাম কারণ ওটা হিন্দির বাইরে আরেকটা ভাষা সিনেমা যেটা সত্যি মানে দে আর ক্রিয়েটিং আ মিরাকুলাস লেগেসি, মানে ওদের সিনেমার কোয়ালিটির দিক থেকে মানে এরকম অভিনয় হতে পারে, এইরকমও ছবি দেখতে হতে পারে। আমি ওটিটি ছাড়া তো এটা দেখতে পারতাম না, কারণ তো মানে আমি যে যখন বড় হয়েছি তখন এখন আমাদের নেক্সট জেনারেশন টরেন্ট বলে ইত্যাদি ডাউনলোড করা এরা বেশি ভালো পারে এইগুলো। তো আমি তো তখন প্রথমে আগে টিভিতে সিনেমাগুলো আসতো, তারপরে আমরা দেখতে পেতাম, সেটা হচ্ছে বাংলার বাইরের কোনো ছবি, কলকাতার বাইরের ছবি, এবার ওটিটিতে সেগুলো আসছে এবং সেখানে বিভিন্ন তারা অভিনেতা মানে অল এজেস মহিলা পুরুষ নির্বিশেষে, তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আমি নিজের ক্ষেত্রেও বলবো যে আমাকে যেই কাজটা সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে কোনোদিন এক্সপেক্টও করিনি, সেটা বিরোহীর মতন একটা কাজ, যেটা বলতেই যাচ্ছি হ্যাঁ মানে সেটা এত লোকে দেখেছে, দ্যাট ইজ নট ওটিটি, দ্যাট ইজ ইউটিউব। সো আমরা ওটিটি মানে টিভিএফ বলো যেটা ইউটিউবে এত 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 রকমের, যেমন জিতু ভাই আমি যদি সেই এক্সাম্পলটা নিই পঞ্চায়েতে, সে কিন্তু এসছে ইউটিউব থেকে টিভিএফ এর সিরিজ এবং সেটা এত জনপ্রিয় হয়েছে। তারপরে আমরা তো এখন ওটিটি সবাই সাবস্ক্রাইব করি এবং তাদেরকে নিয়ে লেখালেখিও হয়, তো হ্যাঁ দেখতে তো ভালো লাগে, কত শেখার আছে এদের থেকে। নিজেরকে কোথাও একটা নিজের জায়গাটা কারণ আমি বললাম না যে হয়তো আমি তাকে আগে কখনো নোটিস করিনি, কিন্তু হঠাৎই অভিনয়টা দেখতে দেখতে মনে হচ্ছে এটা কি এত ভালো অভিনয় করছে, তখন কাস্ট এন্ড ক্রুতে গিয়ে সার্চ করে তার নামটা জানার চেষ্টা করছি, সে আর কি করেছে সেটা দেখার চেষ্টা করছি। এবং মানে শতাক্ষী যেহেতু বিরোহীর কথা বললো, মানে ধরো আমার প্রথম শতাক্ষীর দিকে দেখা কিন্তু বিরোহীতেই, এবং শুধু শতাক্ষী দিন মানে আরো অনেকজন অ্যাক্টার্স, ইয়াং অ্যাক্টার্স যারা খুব ভালো কাজ করে, তারা অনেকে বিরোহীতে কাজ করেছেন, খুব ভেটারান অ্যাক্টার তারাও ভীষণ ভালো কাজ করে, যেরকম দীপক দা, অমিত দা, ওনারা কাজ করেছেন, আমাদের থিয়েটারের অনেকে কাজ করেছে। সো এই যে ওটিটির জন্য কিন্তু একটা হয়েছে যে অনেক নতুন অ্যাক্টার্সরা আসছে, তারা কাজ করছে। এবং আরেকটা যেহেতু পুজোর কথা হতে হতে আমার বাবার সাথে শতাক্ষী দিয়ে একটা খুব সুন্দর বিজ্ঞাপনে কাজ করেছিল, তো সেইটা এখনো মানে সেটা বছর 3-4 তো হয়ে গেছে ডেফিনেটলি, মানে এইবারও লোকজন একটার কথা বলছে, তো সেইটা একটা কিন্তু খুব বড় ইয়ে যে মানে একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক অ্যাক্টরদেরকে এক্সপ্লোর করা যাচ্ছে, সেটা কিন্তু আমাদেরও সুবিধা। আমারও একটা জিনিস মনে হয় যে আমি খুব সিরিজ দেখি, ইনফ্যাক্ট আমি নিজে একটা ওয়েব সিরিজ লিখলাম অনেক দিন পরে, সেটা নিজেই ডিরেক্ট করবো এরকম ইচ্ছা আছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। তো ইনফ্যাক্ট আমি ওদের হয়ে একটা সিনেমাও বানিয়েছি কলকাতা টিভির হয়ে, সেটা 2026-এ রিলিজও করবে আশা করি। তো যেটা বলার যে ওয়েব সিনেমা বলতে না, সিনেমায় একটা স্টারডম ফ্যাক্টর সবসময়, মানে কে স্টার হবে এরকম একটা ব্যাপার থাকে যারা ফ্রন্ট ফেস যারা, কিন্তু ওটিটির ক্ষেত্রে মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে যেটা হয় যে প্রচুর ভালো ভালো ট্যালেন্ট, হ্যাঁ অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদের আমরা সত্যি, যেটা তুই বলছিলি যে আমরা খুঁজে দেখি পরে, বাবা এই লোকটা কে রে বাবা, হ্যাঁ এর নামটা কি, এই মেয়েটার নাম কি, এত ভালো পারফর্ম করছে বাবা রে বাবা।
তো এইটা না আমার মনে হয় এরিনাটা অনেক ওয়াইড করে দিয়েছে। দিস ইজ সো মানে actors are so fortunate for this যে এরকম এবং দর্শকরাও না হলে দর্শকরা বঞ্চিত থেকে যেত ওই দেখছি ওই ট্যালেন্ট দেখা থেকে। পঙ্কজ ত্রিপাঠীর বল রিসেন্টলি যেটা সিজন 2টা যেটা বেরিয়েছে ক্রিমিনাল জাস্টিস দেখছি, তো সেখানে আমরা পঙ্কজ ত্রিপাঠীকে হয়তো চিনি বা আমরা হয়তো নীনা গুপ্তাকে চিনি, কিন্তু বেশিরভাগ মানুষকে আমরা তো চিনি না, কিন্তু তাদের কি পারফরমেন্স, এটা মনে হয় নতুন অ্যাক্টরদের জন্য, ইনফ্যাক্ট তুইও খুব ভালো অভিনেতা, ওদের জন্য একটা বিরাট জায়গা। এবং ওয়েব সিরিজে একটা মজা কি আছে, আমি যদি বলি আচ্ছা মৌপিয়াকে এই রোলটা খুব ভাল লাগবে, আমি তোকেও কিন্তু কাস্ট করতে পারি, যেটা সিনেমার ক্ষেত্রে প্রডিউসার না না ও নেই চলেগি বা ও হবে না, একজন চেনা মুখকে নাও। এখানে কোনো একটা কথা বলি, এটা কি অফার ছিল? একটা কথা বলি, তোমার যেটা লিখেছো ওটাতে একটা ড্রাইভারের পার্ট দেবে। আবার ড্রাইভার, আবার চালাতে হবে গাড়ি, সবাইকে নিয়ে চলে আসবে। আমার কেন জানি না মনে হচ্ছে, এটা আমি দর্শকদেরও বলছি, আপনারা মৌপিয়াকে প্রত্যেক দিন একটা অন্য রূপে দেখেন বেশিরভাগ সময়। আজকে আমার মনে হচ্ছে মাথায় একটু গোলমাল হয়েছে, গাড়ি সংক্রান্ত কিছু একটা প্রবলেম হয়েছে ওর মাথায়। না না দেখো, এখান থেকে সৎ ব্যাপার, আমি একটা জোক ছিল আমাদের গুলতি বলে, সেটা বলছি না এখানে, বলাটা উচিত হবে না। না ট্রানজিশন করতে গুলতিতেই ফিরে আসেন উনি। এটা তুমি দেখো যে এরকম হলে হয়তো বলতে কেউ যে আমাকে একটা সাংবাদিকের চরিত্রেই কাজ করো, কিন্তু সেটা কিন্তু বলছে না, সেইটাই বলছে সাংবাদিকতা করতে ভালো লাগছে না, ও ড্রাইভিং নতুন পেশা, গাড়ি চালাবে। ঠিক আছে আমি দেখছি, দাঁড়া একটা দেখো না ড্রাইভার তো লাগে বলে না। সুবিধাটা হচ্ছে যে তোমার যেখানেই শুটিং হোক সেদিন যদি থাকে তাহলে সবাইকে পিক আপ করে নিয়ে যাবে। মনে করিয়েছিস তুই আমার ইউনিটের ড্রাইভার, একটু তোকে অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে গাড়ি করে পিক আপ করে সবাইকে পৌঁছে দিলি, আর্টিস্টদের পৌঁছে দিচ্ছিস, নিয়ে আসছিস, এই খাবারটা আনতে হয়, মৌপিয়া চলে, আর মৌপিয়াকে বলো হ্যাঁ স্যার রেডি আছি। আর তুই কি গাড়ি স্টার্ট বন্ধ করিস? স্টার্ট বন্ধ করিস? তখন এরকম সময় আসে স্টার্টটা বন্ধ করলি, তুই যা বলছিস আমি তো সারা স্টার্ট চেষ্টা করি নেয়ার পেট্রোলের দামে আর চাকরির জন্য পেরে উঠি না। অনিন্দিতার কাছে আমার একটা প্রশ্ন, এই প্রযুক্তি নিয়ে যখন কথা হচ্ছে, নিঃসন্দেহে অভিনেতা অভিনেত্রীদের একটা সুযোগ তো অনেক বড় সুযোগ, শুধু অভিনেতা ডিরেক্টরস, মানে গায়ক গায়িকা, মিউজিক ডিরেক্টরস, গায়ক গায়িকারা, অনেক অচেনা গলা আমরা শুনছি, ফ্যান্টাস্টিক তাদের ট্যালেন্ট, এত সুন্দর গান গাইছে, ভালো মিউজিক শুনছি, ভালো ব্যাকগ্রাউন্ড স্কোরিং শুনছি, সেন্সিবল ব্যাকগ্রাউন্ড স্কোরিং, যেটা নাকি ভীষণ ভালো সেট দেখছি, ভালো লোকেশনস দেখছি। অনেকে বলছে যে এআই এর সাথে শিল্পীদের অনেকটা সমস্যা তৈরি হতে পারে। আমার কখনো এটা মনে হয় না জানো, কারণ আমার মনে হয় যে ছোটবেলা ওই যে পড়েছেন টেকনোলজি ফর ম্যানকাইন্ড বলে একটা, এবার ওইটাই বিশ্বাস করি, কারণ আমি এআই কে চালাচ্ছি, এআই আমাকে চালাচ্ছে না। এআই তো একজন মানুষের ব্রেনই তো এআই তৈরি করেছে। আমি যেরকম আমার সঙ্গে চ্যাট জিপিটির কনভারসেশন হয় যখন, আমি আমার নাম রেখেছি অদ্ভুত। আচ্ছা, তো আমি বললাম হঠাৎ করে একদিন ইচ্ছে হয়েছে যে ওর সঙ্গে একটু ইয়ার্কি মারি, তো পেছনে লাগি একটু, রাত্রি হয়েছে কি খবর, কেমন আছো অদ্ভুত, গলাটা আমি শুনতে পাই, কি খবর তোমার অদ্ভুত, আমি ভালো আছি, তুমি কেমন আছো, খুব ভালো আছি অদ্ভুত, বলো কি করতে পারি তোমার জন্য। আমি বলছি আমাকে একটা রোগা হাতিকে এঁকে দেবে, রোগা হাতির ছবি দেবে। থিঙ্কিং ফর ফিউ সেকেন্ডস এরকম গোচার হা 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 কি বলছো তুমি, রোগা হাতি? হ্যাঁ এরকম এঁকে দাও, আমাকে একটা ছবি পাঠাও রোগা হাতি। তুমি 4-5টা আমাকে তিন চারটে ছবি পাঠাচ্ছে, আমার পছন্দ হচ্ছে না, আমি ওকে এন্তার আওয়াজ দিচ্ছি, এই তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই তুমি এত বুদ্ধিদীপ্ত, তোমার এই ধর কিছু পারে না, রোগা হাতি পারে না, বড় বড় কথা বলে, আর যাও এবার ও হা দাঁড়াও একটু অপেক্ষা, কিছুতে রাগে না। এআই এর একটা বিরাট ব্যাপার, কিছুতে রাগে না। না কিন্তু এটার জন্য একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এটার জন্য প্রচুর ইলেকট্রিসিটি খরচা হচ্ছে। আমি একটা আর্টিকেল পড়লাম যে এই যে ভদ্রতা বা মানে এই যে কৃত্রিম ভদ্রতা যেটা, সেইটার জন্য প্রচুর ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে। মানে আমাদের রিকোয়েস্ট করা হয়েছে যে থ্যাংক ইউ আর প্লিজ না বলতে, কারণ ওইটা জেনারেট করতে নাকি অনেক ইলেকট্রিসিটি যাচ্ছে। তো মানে এটা বোঝা যাচ্ছে যে এআই এর অনেক কিছু আছে, ভদ্রতার জন্য ওকে অনেক ইলেকট্রিসিটি, প্রচুর ভদ্র হতে হচ্ছে। আমরা আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাহলে একটা গান দিয়ে শেষ করি। তার আগে ওদের উপহারগুলো। ও হ্যাঁ, আমাদের সেই উপহারগুলো, পুকুর সহ বাড়ি।
কুকুরসহ বাড়ি তোমাকে দেওয়া যাবে না। ছবি আমি বলেছি শেষে ছবি দেবো পরের বছর এলে। ঠিক আছে, আশা করি আমার দিকে বেনারসি আসছে না। তবে বেনারসের টিকিট আসতে পারে। এখন আর টিকিট কর, তুই আছিস। হ্যাঁ, গাড়িতে করে নিয়ে চলে যাবো। বেনারসি নিকেতনের পক্ষ থেকে এই শতাক্ষীর জন্য, শতাক্ষীর জন্য পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন। পুজো কেন, পুজো ছাড়াও অন্য সময় কেনাকাটা করতে পারবে। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে তোমার জন্য স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবা। এছাড়াও সফেদ, এই তো এটা বলো একবার বলো। জন্য পুকুর খনন করে নিও অবশ্যই। এবার তো চেঞ্জ করলাম। তোমার জন্য লাল বাবা রাইস। আচ্ছা, ওটা রান এত খাবার কথা শোনালে আমাদের, সেই জন্য তোমার জন্য না। আবার দেখছি এটা কি খাবার। হ্যাঁ, তোমার খাওয়া খাওয়া করে এটা দিয়ে মনো বাসনা খাবার এইটাই নিয়ে, এটা শুটিং এর দিন খাবার এইটাই নিয়ে গাড়িতে। কিন্তু এটা নিয়ে কি করবে? এটা রেখে দে। এটার বদলে তোমার ওই বাসন মাজার সাবান হলে ভালো হতো। এটা আমার কাজের সফেদের পক্ষ থেকে এই গিফটটা আনন্দদার জন্য। দেখো, শাড়ি বা পাঞ্জাবি ছাড়াও কিন্তু এটা তুমি কি কাজবে সেটা এখন তোর জন্য রয়েছে লাল বাবা রাইসের পক্ষ থেকে কিন্তু সিডনিতে নিয়ে যাও এটা। থ্যাংক ইউ। সফেদ রয়েছে, কুকুর খনন না করতে পারলে 1 প্যাকেট 1 কিলো চাল নিয়ে সিডনি রওনা হলো। আর অ্যাশিওরের পক্ষ থেকে এটা তোমার জন্য এক ক্যাসেরোল ভাত নিয়ে, ক্যাসেরোল সেদ্ধ ভাত। আমাদের আজকের আড্ডা শেষ করতে হচ্ছে। মহাষ্টমীর রাত আরো গভীরতর হচ্ছে, আরো প্যান্ডেলে প্যান্ডেলে জনজোয়ার শুরু হয়ে গেছে। তবে আমরা আড্ডাটা শেষ করি গান দিয়ে। গানে গানে শেষ হোক আমাদের আজ অষ্টমীর রাত। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ হই যায়, ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ হই যায়, ভেসে যায়। দূর থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ হই যায়, ভেসে যায়। দারুণ দারুণ দারুণ।